1820 সাল পার্সি বিশ্বের শেলি একটা অসাধারণ কবিতা লিখেছিলেন। তিনি চেষ্টা করেছিলেন বিশুদ্ধ আনন্দের শব্দটা আসলে কেমন সেটাকে ধরতে। আজ আমরা শেলির সেই বিখ্যাত কবিতা টু এ স্কাইলার্কের গভীরে ডুব দেব আর খুঁজে দেখব সেই নিখুঁত আনন্দের মানেটা আসলে কি। আর এই প্রশ্নটা এটাই কিন্তু শেলির পুরো কবিতার একেবারে কেন্দ্রবিন্দুতে। চলুন তাহলে এর উত্তর খোঁজার চেষ্টা করা যাক। দেখুন, একেবারে শুরুতেই প্রথম লাইন থেকেই শেলি কিন্তু স্পষ্ট করে দিচ্ছেন যে তিনি কোনো সাধারণ পাখি নিয়ে কথা বলছেন না। তিনি আসলে কথা বলছেন আরও অনেক বড় কিছুর সাথে, একটা আত্মার সাথে, মানে একটা আধ্যাত্মিক সত্তা। তো প্রথম পর্ব আকাশ থেকে এক আত্মা। আচ্ছা, তাহলে শেলি ঠিক কি শুনছিলেন? কোথা থেকে আসছিল এই রহস্যময় শব্দটা? চলুন একটু গভীরে যাওয়া যাক। মানে একেবারে শুরু থেকেই দেখুন, স্কাইলার্কটা আর শুধু একটা পাখি থাকছে না, শেলির চোখে এটা হয়ে উঠছে বিশুদ্ধ আধ্যাত্মিক আনন্দের এক প্রতীক। এটা যেন আর কোনো রক্তমাংসের প্রাণী নয়, বরং একটা নিখুঁত আইডিয়া বা ধারণা। আর এই যে কথাটা অপরিকল্পিত শিল্প, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানুষের শিল্পে কেমন একটা চেষ্টা থাকে, একটা প্ল্যানিং থাকে, তাই না? কিন্তু এই পাখির গান, এটা যেন প্রকৃতির একেবারে ভেতর থেকে, নিজে থেকেই বেরিয়ে আসছে, কোনো পরিকল্পনা ছাড়াই, একদম স্বতঃস্ফূর্ত। এটাই যেন প্রকৃতির নিজস্ব ক্রিয়েটিভিটি। মজার ব্যাপার হলো, পাখিটাকে কিন্তু চোখেই দেখা যাচ্ছে না, কিন্তু ওর উপস্থিতি, সে এক তীব্র অনুভূতি। আর এই অদৃশ্য অথচ শক্তিশালী অস্তিত্বটাকে বোঝানোর জন্য শেলি কি অসাধারণ সব ইমেজ ব্যবহার করছেন। বলছেন এটা যেন আগুনের মেঘ বা স্বর্গের তারা। দ্বিতীয় পর্ব, সুরের বৃষ্টি। কবিতার এই অংশে এসে কবি যেন মরিয়া হয়ে উঠেছেন। তিনি এই যে অবর্ণনীয় সুর, এটাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করছেন, একটা রূপ দেওয়ার চেষ্টা করছেন। তো প্রশ্নটা হলো, এই গানটা ঠিক কেমন, কিসের সাথে এর তুলনা করা যায়? শেলি এবার যেন একটা মিশনে নেমেছেন, সঠিক একটা উপমা খোঁজার মিশন। আর চলুন দেখি এই কাজটা আসলে কতটা কঠিন ছিল। প্রথমেই তিনি তুলনা টানলেন প্রেমের সাথে। ভাবুন একবার, কোনো এক প্রাসাদের চূড়া থেকে এক রাজকুমারী যেন গোপনে ভালোবাসার গান গাইছে। গানটা খুব ব্যক্তিগত, কিন্তু তার সুর এতটাই শক্তিশালী যে ঘর ছাপিয়ে বাইরে চলে আসছে। পাখির গানটাও ঠিক তেমনই। এর পরের তুলনাটা একটা জোনাকির সাথে। মানে এটা এমন একটা সৌন্দর্য যাকে দেখানোর কোনো দরকারই পড়ে না। সে তো নিজের জন্যই জ্বলে, তাই না? লুকিয়ে, একদম স্বাভাবিকভাবে। কেউ তাকে দেখল কিনা তাতে তার কিচ্ছু যায় আসে না। এরপর তিনি আনলেন গোলাপের উপমা। এর সুগন্ধ এতটাই তীব্র যে বাতাস নিজেই সে গন্ধে অভিভূত হয়ে যায়। ভাবা যায়, এ যেন এমন এক সৌন্দর্য যা তার চারপাশকে পুরোপুরি জয় করে নেয়। কিন্তু শেষমেশ এতগুলো উপমা, এতগুলো তুলনার পরও শেলি বুঝতে পারলেন যে না, কোনো কিছু দিয়ে ঠিক বোঝানো যাচ্ছে না। এই পাখির গানটা বসন্তের বৃষ্টির চেয়েও সুন্দর, তার কল্পনার চেয়েও অনেক অনেক ঊর্ধ্বে। তৃতীয় পর্ব, মানব পরিস্থিতি। আর এখানেই কবিতাটা একটা মোড় নেয়। আমরা আবার পৌঁছে যাচ্ছি কবিতার একেবারে দার্শনিক কেন্দ্রে, যেখানে তুলনাটা হচ্ছে স্কাইলার্কের অস্তিত্বের সাথে আমাদের, অর্থাৎ মানুষের অস্তিত্বের। একদিকে দেখুন স্কাইলার্কের জীবন, একদম বিশুদ্ধ নির্ভর আনন্দ, কোনো বিরক্তি নেই, ভালোবাসার অতৃপ্তি বা কষ্ট নেই। আর অন্যদিকে আমরা, মানুষেরা, আমরা সব সময় অতীত আর ভবিষ্যৎ নিয়ে ভাবি, যা আমাদের নেই তার জন্য আফসোস করি। এমনকি আমাদের সবচেয়ে আন্তরিক হাসির পেছনেও কোথাও যেন একটু দুঃখ লুকিয়ে থাকে। আর এরপরই আসে সেই বিখ্যাত লাইনটা, আর সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট। মানে আমাদের সেরা সৃষ্টি, আমাদের মধুতম গানগুলো আসলে গভীর দুঃখের কথাই বলে। এটাই যেন মানুষের শিল্পের মূল সত্যি। আমাদের আবেগ, আমাদের সৃষ্টি, সবকিছুই কোথাও না কোথাও গিয়ে ব্যথার সাথে জড়িয়ে আছে। কবি এখানে এসে একরকম একটা বিষণ্ণ উপসংহার টানেন। তিনি বলছেন, ভাবুন তো, যদি আমরা আমাদের ভেতর থেকে ঘৃণা, গর্ব, ভয়, এই সব কিছু দূর করে ফেলতে পারতাম, তাহলেও কি আমরা ওই পাখির মতো নির্মল আনন্দ পেতাম? শেলির মতে না, ওই ব্যবধানটা হয়তো কোনোদিনও পূরণ হওয়ার নয়। চতুর্থ পর্ব, তোমার আনন্দ আমাকে শেখাও।
কবিতার একেবারে শেষ পর্বে এসে এই বিশাল পার্থক্যের কথা ভেবে কবি যেন মরিয়া হয়ে উঠেছেন। তিনি এবার সরাসরি ওই মাটির প্রতি উদাসীন সত্তা মানে স্কাইলার্কের কাছে একটা আকুল আবেদন জানাচ্ছেন অনুপ্রেরণার জন্য। শেলির কাছে ওই পাখির গানটা মানে ওর যে দক্ষতা সেটা পৃথিবীর সমস্ত সুন্দর শব্দের চেয়ে বইয়ে লেখা সমস্ত জ্ঞানের চেয়েও অনেক দামি। এই যে প্রাকৃতিক আধ্যাত্মিক অনুপ্রেরণা, এর মূল্য মানুষের তৈরি কোনো শিল্প বা জ্ঞানের থেকে অনেক অনেক বেশি। কিন্তু দেখুন, তার অনুরোধটা কি অসাধারণ বিনয়! তিনি কিন্তু পাখির সমস্ত আনন্দটা চাইছেন না, তার চাওয়া খুবই সামান্য। তিনি চাইছেন পাখিটা যা জানে তার অর্ধেক উল্লাস পেলেও চলবে। তো এই অর্ধেক আনন্দ দিয়ে তিনি কি করবেন? শেলি বিশ্বাস করেন এটা তাকে এক নতুন স্তরে নিয়ে যাবে, এক সুরেলা উন্মাদনার স্তরে। এটা হলো কাব্যিক সৃষ্টির এমন একটা অবস্থা, একটা ঐশ্বরিক উন্মত্ততা যা তার শিল্পকে, তার কবিতাকে পুরোপুরি বদলে দেবে। আর এটাই তার চূড়ান্ত লক্ষ্য। তিনি যদি সেই অনুপ্রেরণা পান, তবে তিনি এমন কবিতা লিখবেন যে গোটা পৃথিবী ঠিক সেভাবে মন্ত্রমুগ্ধ হয়ে তার কথা শুনবে, যেমনভাবে তিনি এখন ওই পাখিটার গান শুনছেন। তো এই কবিতাটা শেষ পর্যন্ত আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। এমন একটা আনন্দ যা আমরা হয়তো কোনোদিনও পুরোপুরি বুঝতে পারব না। সেই আনন্দ থেকে আমরা ঠিক কি শিখতে পারি? কিভাবে এই অধরা রহস্যের মধ্যেই আমরা নিজেদের অনুপ্রেরণা খুঁজে নিতে পারি?